লোকেরা বলে সেখানে এক মুরব্বি নাকি মারা গিয়েছিল এক রহস্যজনক দুর্ঘটনায়। কিন্তু আমি এসব কথা কখনোই বিশ্বাস করতাম না। আমার দাদা ইব্রাহিম সরকার ছিলেন একদম উল্টো ধাঁচের মানুষ, সাহসী, ঠান্ডা মাথার আর একটু রাগী। ওনার কাপড়ের দোকান ছিল বাজারের ঠিক মাঝামাঝি, সরকার বস্ত্রালয়। দিনে দুপুরে হাসি ঠাট্টায় দোকান জমজমাট থাকত, কিন্তু দোকান বন্ধ করে যখন দাদা ফিরতেন তখন রাত গড়িয়ে যেত অনেকটা। আমরা ছোটবেলায় অনেকবার বলতাম, দাদা এত রাতে একা আসো কেন, রাস্তা তো একদম অন্ধকার। দাদা হাসতেন, দাঁতের ফাঁকে একটা বিড়ি চেপে বলতেন, ভয় পাস না, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না রে। তবে সেই রাতটা আর 10টা রাতের মতো ছিল না। রাতটা ছিল চৈত্র মাসের শেষ দিকের। গরমে গা জ্বলে যাচ্ছিল, বাতাসে একটা কেমন শুকনো গন্ধ। দোকান বন্ধ করতে করতে প্রায় 10:30 বেজে গেল। বাজারের অন্য দোকানগুলো অনেক আগেই বন্ধ। দূরে কোথাও একটা পথকুকুর ডাকছে, আর মাঝে মাঝে ঘুড়ির লেজে আটকানো লাইট পোস্টের আলো দুলে উঠছে। দাদা তার সাইকেলে উঠলেন, সাদা ফতুয়া, লুঙ্গি, মাথায় টুপি। সেই রাস্তাটা যেটা দিয়ে বাজার থেকে বাড়ি ফেরা লাগে, তার ডান পাশে একটা পুরনো পুকুর, বাঁ পাশে পরিত্যক্ত স্কুল ঘর। দাদা যখন পুকুরটার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ একটা কণ্ঠ শুনলেন, এই বাবা, একটু থামবি। দাদা পেছনে তাকালেন, দেখেন এক মুরব্বি দাঁড়িয়ে আছেন। চেহারায় কেমন একটা নরম ভাব, দাড়ি পাকানো, গায়ে ধুতি আর চাদর। দাদা সাইকেল থামালেন। কি হয়েছে চাচা? তুই সরকার না? ইব্রাহিম সরকার? জি আমি। ওই যে তোমার বাপ আলম সরকার, তারে আমি চিনতাম, খুব ভালো মানুষ ছিল। ও আচ্ছা, বাপকে চিনতেন নাকি? আপনি কই থাকেন চাচা? লোকটা ধীরে ধীরে এগিয়ে এলেন। বাতাস থেমে গেছে যেন। তার চোখে এক ধরনের গভীর চাহনি, একটা শীতল, কেমন যেন ভিতরটা কাঁপিয়ে দেওয়া দৃষ্টি। দাদা বলেন, চলেন একসাথে যাই। আপনার ঘর কোন দিকে? লোকটা ঠান্ডা স্বরে বলল, এই রাস্তা দিয়ে যাই, একটু কথা হয়, মনের কষ্টটাও কমে। দাদা সাইকেল হেঁটে নিয়ে হাঁটতে লাগলেন পাশে পাশে। দুজনেই গল্প করতে করতে যাচ্ছিলেন। লোকটা বলছিলেন পুরনো দিনের কথা, বাজার কেমন ছিল, কারা কোথায় দোকান দিত, কার ছেলে এখন কি করে, সব জানে মনে হলো। দাদা একটু অবাক হয়েছিলেন, কিন্তু ভাবলেন হয়তো সত্যিই বাপের পরিচিত কেউ। এক পর্যায়ে লোকটা হঠাৎ বলল, তুই এখনো ওই পুরনো বাড়িতেই থাকিস? দাদা বললেন, হ, ওইখানেই তো। নতুন ঘর তোলা হয়েছে, কিন্তু পুরান দালানও আছে। ওই দালানটার দক্ষিণ দিকের ঘরটা, ওখানে এখন কেউ থাকে? দাদা চমকে গেলেন। ওই ঘরটা প্রায় কেউ খোলে না, পুরনো কাঠের দরজা, একটু বিকে গেছে, আর সেখানে মাঝে মাঝে রাতে শব্দ শোনা যায়, এমনটাই শুনেছি ছোটবেলায়। দাদা একটু থেমে বললেন, না, ওই ঘরে কেউ নাই, কিন্তু আপনি জানলেন কেমন করে? লোকটা হঠাৎ মুচকি হাসল। একটা ঠান্ডা হাওয়া বইল, চাঁদের আলোয় বাদা লক্ষ্য করলেন লোকটার পায়ের দিকটা একটু অদ্ভুত লাগছে, যেন ছায়াটা ঠিক মতো পড়ছে না। দাদা চোখ কুঁচকে তাকালেন। লোকটা তখন ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। দাদা হাঁটতে হাঁটতে বললেন, চাচা আপনি কই থাকেন বললেন না তো? লোকটা এবার থেমে দাদার দিকে ফিরে তাকালো। চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। আমি থাকি ওই দালানটার পাশেই। দাদা হেসে বললেন, ওই দালান তো ফাঁকা, ওখানে তো কেউ নাই। লোকটা একটা চিলতে হাসি দিয়ে বলল, তাই নাকি? দাদা কিছু বুঝে ওঠার আগেই লোকটার নিচের দিকে তাকালেন। দাদা তাকাতেই দেখলেন লোকটার পা উল্টো দিকে ঘোরা। দাদার বুকের ভেতরটা ধপধপ করতে লাগলো, গলার ভেতর শুকিয়ে কাঠ। দাদা সাইকেলের হ্যান্ডেল চেপে ধরলেন, কিন্তু চেনটা যেন আটকে গেছে। লোকটা তখন ধীরে ধীরে বলল, ভয় পাস না ইব্রাহিম, আমি পুরনো মানুষ,
তোদের বাপের সাথেও এমনই এক রাতে দোস্তাদস্তি হয়েছিল। এই পর্যন্ত বলেই তার মুখের কোণায় হাসি জমে গেল। চাঁদের আলোয় সেই মুখটা কেমন যেন বদলে যেতে লাগলো। চামড়া কুঁচকে যাচ্ছে, চোখ কোটরে ঢুকে যাচ্ছে, গলা থেকে কেমন একটা গড়গড় শব্দ উঠছে। দাদা আতঙ্কে সাইকেল ফেলে দৌড় দিতে লাগলেন। পেছনে সেই কণ্ঠ ভেসে আসছিল, দৌড়ে পালাস না ইব্রাহিম, তোরা কেউই পালাতে পারবি না। পরদিন সকালে বাজারের দিকের কিছু মানুষ দাদাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পেয়েছিল। সাইকেলটা পড়েছিল পুকুরের ধারে, চেন ছিঁড়ে গেছে। দাদা তখন শুধু বলছিলেন, তার পা উল্টো ছিল। সেই রাতের পর দাদা আর কখনো একা বাজার থেকে ফিরতেন না। আর পুরনো দালানের দক্ষিণ দিকের ঘরটার সামনে তিনি একটা লক বসিয়ে দেন, যেটা আজও কেউ খোলেনি। দাদার সেই ঘটনার কয়েকদিন পর থেকে আমাদের বাড়িটা এক ধরনের নিঃশব্দ আতঙ্ক নেমে এলো। দিনের বেলায় সব ঠিকঠাক মনে হলেও রাত নামলেই বাড়িটার চারপাশে কেমন যেন একটা ভারী বাতাস জমে থাকত। দাদার চোখে মুখে তখনও সেই ভয়টা লেগেছিল। একটা মানুষ যিনি কোনোদিন ভূতে বিশ্বাস করতেন না, এখন সন্ধ্যের আগেই দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়তেন। আমি তখন কলেজে পড়ি, শহর থেকে ছুটিতে গ্রামে গিয়েছিলাম। দাদার মুখে সব শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, ভাবলাম হয়তো ক্লান্তিতে হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু ঘটনার সূত্রটা তখনও শেষ হয়নি, বরং ঠিক সেই সময় থেকেই শুরু হচ্ছিল আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায়টা। আমাদের বাড়ির সবচেয়ে বড় ঘরটা ছিল দাদা আর বৌদির। বৌদি সালমা বেগম, শান্ত স্বভাবের, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য। দাদার ঘটনার পর থেকে উনি খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন। রান্নাঘরে কাজ করতেন, নামাজ পড়তেন, কিন্তু কারো সাথে তেমন কথা বলতেন না। এক রাতে আমি ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম রান্নাঘর থেকে ধূপ ধূপ শব্দ আসছে। ঘড়িতে তখন প্রায় 12:30। চুপচাপ উঠে গেলাম, দেখলাম রান্নাঘরের দরজা আধ খোলা, ভিতরে বৌদি দাঁড়িয়ে, হাতে একটা লণ্ঠন আর সামনে একটা স্টিলের গামলা। ওনার মুখটা লণ্ঠনের আলোয় আধেক দেখা যাচ্ছে, আধেক ছায়ায়। দেখলাম গামলায় কাঁচা চাল আর তার উপর কয়েকটা পাথর আর কাঁচা হলুদ রাখা। আমি অবাক হয়ে বললাম, বৌদি এই সময় কি করতেছেন? বৌদি থেমে ধীরে আমার দিকে তাকালেন। চোখ দুটো লালচে, ঠোঁট ফ্যাকা হাসিতে কাঁপছে। ঘুম আসে না রে, দাদার জন্য কিছু দোয়া করছি। আমি কিছু বলার আগেই তিনি মৃদুস্বরে কিছু পড়তে শুরু করলেন, কিন্তু সেটা কোনো দোয়া বা নামাজের মতো শোনালো না। একটা ঘন গলা, ভারী আওয়াজ, যেন গলার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে ওনার হয়ে। আমার শরীরটা কেমন শক্ত হয়ে গেল। আমি আস্তে করে পিছিয়ে এলাম, দরজাটা টেনে বন্ধ করলাম। পরদিন সকালে দেখি বৌদি একদম স্বাভাবিক, রান্না করছেন, হাসি মুখে চা দিচ্ছেন। আমি সাহস করে বললাম, বৌদি কাল রাতে আপনি রান্নাঘরে ছিলেন তাই না? বৌদি একটু হেসে বললেন, রাতে আমি তো অনেক আগে ঘুমিয়ে গিয়েছিলাম। আমার বুকের ভেতর কেমন শিরশির করে উঠল, কিন্তু আমি চুপ রইলাম। তারপর দিন কেটে গেল 2-1 করে। দাদা ধীরে ধীরে কাজে যেতে শুরু করলেন, কিন্তু আগের মতো আর ছিলেন না। বাজার থেকে ফেরার সময় রাস্তার পাশে তাকাতেই গায়ে কাঁটা গিয়ে উঠত ওনার। আর বৌদি তখনও সেই শান্ত চেহারা নিয়ে সংসার সামলাচ্ছিলেন। তবে রাত হলেই ঘরে এক অদ্ভুত আওয়াজ হতো। মাঝে মাঝে শোনা যেত দক্ষিণ দিকের ঘর থেকে কেউ যেন কেঁদে উঠছে। দাদা কয়েকবার টর্চ নিয়ে গিয়েছেন, কিন্তু কিছুই পাননি। বাতাসে শব্দ হয় এই বলে ফিরে এসেছেন। কিন্তু এক রাতে আমি নিজেই শুনলাম, ঠিক 12টার পর দক্ষিণ দিকের ঘর থেকে কারো কণ্ঠ, ইব্রাহিম দস্তা করবি না? আমি কাঁথার নিচ থেকে মাথা তুলতেই দেখি বৌদি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, চুল খোলা, মুখটা অন্ধকারে ঢাকা। আমি বললাম, বৌদি আপনি এখানে? তিনি ধীরে বললেন, তুই শুনলি? আমি কিছু বলার আগেই বৌদি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালেন, তারপর আস্তে করে বললেন, ও আবার ডাকছে। আমি অবাক হয়ে বললাম, কে? বৌদি আমার চোখে তাকিয়ে ফিসফিস করে বললেন, ওই লোকটা যারে তোর দাদা দেখেছিল। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি।
বৌদি ধীরে ধীরে বারান্দার দিকে গেলেন। আমি পিছন থেকে দেখলাম ওনার পায়ের নিচে ছায়াটা কেমন যেন নড়ছে আলাদাভাবে, যেন অন্য কেউ হাঁটছে ওনার ভেতরে। লণ্ঠনের আলো নিভে গেল, বাতাস থেমে গেল, বাড়িটা নিঃশব্দ। শুধু দূরে দক্ষিণ ঘরের ভিতর থেকে শোনা গেল, ইব্রাহিম, আজ আবার দেখা হবে। পরদিন সকালে দেখি দাদা চুপচাপ বসে আছেন। বৌদি তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে, চুল খোলা, হাতে একটুখানি ছাই। দাদা ধীরে বললেন, রিয়াদ, ওই ঘরটার দরজা আবার খোলা দেখছি। আমি কিছু বললাম না, শুধু লক্ষ্য করলাম বৌদির তখন ঠোঁটে হালকা একটা হাসি, আর বাইরে সূর্যের আলোয় দক্ষিণ দিকের ঘরের দরজাটা যেন আস্তে আস্তে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। সেই রাতের পর থেকে আমাদের বাড়িটা যেন পুরোপুরি বদলে গেল। দিনে সব কিছু ঠিকঠাক মনে হলেও রাত নামলেই হঠাৎ বাতাস থেমে যেত, কুকুরগুলো হঠাৎ করেই চুপ হয়ে যেত, আর দূরের পুকুর পাড়ে ব্যাঙের ডাকও বন্ধ হয়ে যেত। বাড়ির দক্ষিণ দিকের ঘরটা, যেটা দাদা সেই ঘটনার পর লক করে রেখেছিলেন, ওটা যেন আবার নিঃশব্দে বেঁচে উঠেছিল। আমি তখনও শহর ফিরে যাইনি, সব কিছু দেখতে চাচ্ছিলাম নিজের চোখে। দাদা দিনের দোকানে যান, কিন্তু ফিরে এসে নিঃশব্দে বসে থাকেন। বৌদি ক্রমে আরও গম্ভীর হয়ে গেছেন। তার চোখে মাঝে মাঝে এমন এক চাহনি দেখতাম, যেন তিনি কিছু জানেন কিন্তু কাউকে বলতে পারছেন না। একদিন বিকেলে বাজার থেকে ফেরার পথে দেখি বৌদি দক্ষিণ ঘরের সামনে দাঁড়িয়ে, তার হাতে একটা পুরনো তালা। আমি একটু অবাক হয়ে বললাম, বৌদি, ওই ঘরটা তো দাদা লক করে রেখেছেন। বৌদি ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, তোর দাদা বলছে খুলতে, ওর প্রয়োজনে লাগবে। কিন্তু দাদা তো এখন বাজারে। বৌদি হঠাৎ ফিসফিস করে বললেন, ওই দাদা না, অন্যজন। আমার মুখ শুকিয়ে গেল। বৌদি আস্তে আস্তে তালাটা ঘোরাতে লাগলেন। আমি এগিয়ে গিয়ে থামাতে গেলাম, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে হালকা একটা আওয়াজ এলো, একটা শ্বাসের মতো, ভারী আর কর্কশ। আমার পা জমে গেল। বৌদি ঠাঙ্গা স্বরে বললেন, ও অনেক দিন ধরে ডাকছে, আজ তারে শান্তি দিতে হইব। সেই রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। বাড়ির বাতি নিভে গেছে, কিন্তু আমার ঘরের জানালার বাইরে দিয়ে দেখলাম দক্ষিণ ঘরের দিকে একটানা আলো জ্বলছে। চাঁদের আলোয় দেখলাম দরজাটা খোলা, ভেতরে ছায়ার মতো কিছু নড়ছে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে ঘরের ভেতরে। আমি টর্চ নিয়ে বেরিয়ে গেলাম। বাতাসে কেমন এক গন্ধ, ভেজা মাটির সাথে পুরনো কাঠের গন্ধ মিশে আছে। ঘরের সামনে গিয়ে দেখি দরজার নিচে ছায়া নড়ছে, ভেতর থেকে ফিস ফিস আওয়াজ আসছে, ইব্রাহিম, দস্তা করবি? আমার হাত কাঁপছিল। আমি টর্চটা জ্বালালাম। আলো ঘরের ভেতর পড়তেই দেখলাম বৌদি মেঝেতে বসে আছেন, চুল খোলা, চোখে কোনো অভিব্যক্তি নেই। সামনে এক বৃদ্ধ লোক, মুখে দাড়ি, গায়ে ময়লা চাদর, তার চোখ দুটো একদম কালো, পুরো পুতুলের মতো। আমি চিৎকার করে উঠলাম, কে আপনি? এখানে কি করছেন? বৃদ্ধটা ধীরে আমার দিকে ফিরল, তার ঠোঁটের কোণে একটা হাসি। তুই রিয়াদ, ইব্রাহিমের ভাগ্নে, তাই না? আমি স্তব্ধ। দাদা কখনোই লোকটার কথা বলেননি, কিন্তু লোকটা যেন সব জানে। তোর দাদা প্রতিশ্রুতি দিছিল, কিন্তু রাখে নাই, তাই আমি ফেরত আইসি। আমি পিছিয়ে যেতে লাগলাম। আপনি আপনি কে? বৃদ্ধটা দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো, তার পা উল্টো দিকের। একটা কর্কশ হাসি দিয়ে বলল, আমি মুরব্বি, যার সাথে তোর দাদা দস্তাদস্তি করেছিল। বৌদি তখন হঠাৎ উঠে দাঁড়ালেন। তার মুখে এখন অদ্ভুত শান্তি। তিনি বৃদ্ধটার দিকে তাকিয়ে বললেন, আপনি এখন শান্তি চান, তাই না? বৃদ্ধটা মাথা নাড়ল। বৌদি আমার দিকে না তাকিয়ে বললেন, রিয়াদ, দরজাটা বন্ধ কর। আমি ভয়ে বললাম, না বৌদি, আমি পারবো না। তিনি এক ধমকে বললেন,
দরজা বন্ধ কর এখনই। আমি দরজাটা ঠেলে বন্ধ করতেই ঘরের ভেতরে প্রচণ্ড বাতাসের ঝাপটা লাগলো। লণ্ঠনের আলো নিভে গেল, পুরো ঘরটা অন্ধকার। ভেতর থেকে কণ্ঠ আসছে, একটা নয় অনেকগুলো। পুরুষ, নারী, শিশু সবাই যেন একসাথে গাইছে কোনো অজানা মন্ত্র। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম ঘরের ভেতরে আগুনের মতো আলো উঠছে। বৌদির ছায়া মাঝে মাঝে দেখা যাচ্ছে, তিনি হাত তুলে কিছু পড়ছেন। বৃদ্ধটা তখন ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই দাদা বাইরে থেকে দৌড়ে এলেন। আমাকে টেনে সরিয়ে দিয়ে দরজায় হাত রাখতেই দরজাটা নিজে থেকে খুলে গেল। ভেতরে কিছুই নেই, শুধু এক কোণে পড়ে আছে বৌদির চুড়ি আর ছাইয়ের এক স্তর। দাদা ভেতরে গিয়ে হাঁটু গেড়ে পড়ে গেলেন, চোখ দিয়ে জল পড়ছে। তিনি কাঁপা গলায় বললেন, আমি তো প্রতিশ্রুতি দিছিলাম, কিন্তু ভয় পাইছিলাম। আমি বললাম, দাদা ও কে ছিল? দাদা ধীরে বললেন, ও আমার বাপের শপথ ভাই। ব্যবসার টাকায় ঝামেলা হয়েছিল, আমি বিশ্বাসঘাতকতা করছিলাম। ও তখন বলছিল একদিন ফেরত আসবি। দাদা তারপর দক্ষিণ দিকের ঘরের ছাইয়ের উপর হাত রাখলেন আর ফিস ফিস করে বললেন, এখন শান্তি পাবি তো? কিন্তু তখনও ঘরের এক কোণ থেকে হালকা একটা হাসি ভেসে এলো, একটা নারী কণ্ঠ, যেন বৌদি। সেই রাতেই দক্ষিণ ঘরের দরজা আবার বন্ধ করে দেওয়া হলো। দাদা বললেন কেউ যেন আর কখনো ওদিকে না যায়। কিন্তু রাতে মাঝে মাঝে বাতাস থেমে গেলে আমি শুনতে পেতাম চুপচাপ কেউ ফিসফিস করছে, দস্তাদস্তি শেষ হয় নাই রে। দক্ষিণ ঘরের সেই ঘটনার পর দাদা যেন অন্য মানুষ হয়ে গেলেন। দিনের বেলা একদম চুপচাপ, রাতে ঘুমাতে পারেন না। বাড়িতে কোনো শব্দ হলে চমকে ওঠেন, যেন কেউ ওনাকে ডাকছে। আর আমি প্রতিদিন ভেতর ভেতর কেমন একটা আতঙ্কে বেঁচে থাকতাম। বৌদি আর নেই এটা সবাই জানে, কিন্তু ওনার সেই চুড়ি, সেই গামলাটা আর সেই ধোঁয়ায় ভাড়া ঘরটার মধ্যে এখনও যেন ওনার উপস্থিতি টের পাওয়া যায়। দক্ষিণ দিকের ঘরটা বন্ধ করা হয়েছে, কিন্তু রাতে ওদিক থেকে হালকা আলো বের হয়, যেন কেউ ভিতরে হাঁটছে, নিঃশব্দে কিছু খুঁজছে। এক রাতে আমি ঠিক করলাম সব কিছু শেষ করে ফেলব। যাই কিছু ঘটুক না কেন, ওই ঘরের ভেতর আসলে কি আছে সেটা আমাকে জানতেই হবে। দাদা তখন ঘরে ঘুমাচ্ছেন, তার ঘুম এখন ওষুধের জোরে আসে। আমি চুপি চুপি একটা টর্চ, একটা দেশি ছোড়া নিয়ে দক্ষিণ ঘরের সামনে এলাম। তালাটা পুরনো, মরিচা পড়ে গেছে। একটা ধাক্কায় খুলে গেল দরজাটা। একটা পুরনো বাতাসের গন্ধ, যেন মাটি, ছাই আর পোড়া কাপড়ের মিশ্রণ। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া লাগলো শরীরে। চাঁদের আলোয় ঘরের ভেতরটা আধো অন্ধকার, মেঝেতে ছাই ছড়ানো, আর মাঝখানে একটা পুরনো চৌকি, যেটা কেউ ছুঁয়েও না অনেক বছর ধরে। আমি টর্চের আলো ফেলার সাথে সাথে চমকে উঠলাম। চৌকির উপর বসে আছে একটা ছায়া, নারী আকৃতি, চুল খোলা, গায়ে সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছে না। গলা শুকিয়ে গেল আমার। ধীরে বললাম, বৌদি। ছায়াটা মাথা তুলল। চাঁদের আলো পড়তেই দেখলাম ওর মুখ একদম বৌদির মতো, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। ও ধীরে বলল, তুই কেন আইছিস রিয়াদ? শান্তি দিতে আসছিস না দশটা করতে? আমি কাপা গলায় বললাম, আমি শুধু জানতে চাই আপনার কি হয়েছিল সেদিন। বৌদির ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মাটিতে পায়ের কোনো শব্দ নেই। ওর কণ্ঠ ভারী হয়ে উঠল, যেন একসাথে অনেকগুলো গলা বলছে। আমি ওরে শান্তি দিতে গিয়েছিলাম, কিন্তু ও শান্তি চায় নাই। ও চায় প্রতিশোধ। আমি বললাম, ও মানে
ওই মুরব্বি? হ্যাঁ, যারে তোর দাদা বাস্তাদাস্তি করছিল, ওরে ফাঁকি দিছিল, ওরে মাইরে ফেলছিল। আমার বুকের ভেতর কাঁপুনি ধরল। তাহলে আপনি? আমি মাঝখানে আটকা পড়ছি। তোর দাদা আমারে দিয়ে ওরে ডাইকে আনছিল, কিন্তু ওরে ফেরত পাঠাইতে পারল না। হঠাৎ ঘরে চারদিক থেকে শব্দ উঠল। চোখে না দেখা শত শত ফিস ফিস কণ্ঠ। কেউ কাঁদছে, কেউ হাসছে। চৌকির নিচ থেকে ধোঁয়া উঠছে। বৌদি হঠাৎ আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ও আইছে, পালা! আমি টর্চটা ফেলে দৌড় দিতে গেলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরটা অন্ধকার হয়ে গেল। ভেতর থেকে এক কর্কশ হাসি, সেই একই কণ্ঠ যেটা দাদা শুনেছিল সেদিন। ইব্রাহিম, এইবার তোদের দুজনকেই নেব। আমি পেছনে তাকাতেই দেখলাম ধোঁয়ার ভেতর থেকে একটা ছায়া গড়ে উঠছে। বৃদ্ধ সেই মুরব্বি, চোখে আগুনের মতো আলো, আর পা উল্টো। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুই তোর দাদারে বলিস, আমার পাওনা আমি লইয়া যামু। ঠিক তখন দরজার ওপাশ থেকে দাদার কণ্ঠ ভেসে এলো, না না, আমার ছেলেরে ছেড়ে দে, আমি রেডি। দাদা দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললেন। ভেতরে ঢুকেই বলেন, তুই যারে প্রতিশ্রুতি দিছিলি, আজ তার শেষ কর। বৃদ্ধটা থেমে গেল। তার চোখের আগুন নিভে আসছে। বৌদির ছায়াটা তখন কাঁদছে, বলছে, এখন ছাড়ো রে, সব শেষ হয়েছে। দাদা হাঁটু গেড়ে পড়ে গেলেন। হাতে কাঁপতে থাকা তসবিটা মাটিতে পড়ে গেল। তিনি কেঁদে বললেন, ও আমার ভুল ছিল, আল্লাহর কসম আমি খাইছি ওরে প্রতারণা। এখন যদি পারো শান্তি দে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। সব শব্দ থেমে গেল। চাঁদের আলো ঘরের ভেতর পড়ে একদম নিস্তব্ধ। বৃদ্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বৌদির ছায়াটাও কুয়াশার মতো ভেসে মাটিতে গিয়ে মিশে গেল। দাদা চুপচাপ বসে আছেন, চোখ বুজে। আমি এগিয়ে গিয়ে দাদার কাঁধে হাত রাখলাম। দাদা, সব শেষ? তিনি ধীরে মাথা তুললেন, মুখে এক ফোঁটা অশ্রু। না রে রিয়াদ, শান্তি তো পাইছি, কিন্তু ক্ষমা পাই নাই। এর পরের ভোরে দাদা মারা গেলেন। কেউ কিছু বুঝতে পারেনি। মুখে শান্তির হাসি, হাতে সেই পুরনো তসবি। আর দক্ষিণ ঘরের দরজা, সকালে দেখা গেল সেটা ভিতর থেকে বন্ধ। তারপর থেকে কেউ আর ওদিক যায় না। বছর কয়েক পরেও যখন আমি ঈশ্বরগঞ্জ যাই, তখনও মাঝে মাঝে রাতের দিকে শুনি, বাতাস থেমে গেলে কেউ ফিস ফিস করে বলে, দস্তা দস্তি শেষ হয় নাই রে।